আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে রয়েছে আনিকা সঞ্জিতা ইসলাম, এমবিবিএস সেকেন্ড ইয়ার, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। মেডিকেলের দীর্ঘ পথযাত্রায় এক্সেস মেডিকেল স্কুল সর্বদাই আপনাদের পাশে রয়েছে এবং সর্বদাই চেষ্টা করে নতুন নতুন সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হতে, যা আমাদের মেডিকেলের পথযাত্রাকে আরো নতুন ভাবে সাজিয়ে তুলতে এবং সহজ করতে সর্বদাই সহযোগিতা করছে। আজকেও তেমনি আরো একটি সেশন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের সেশনের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে মেন বই আমরা কিভাবে পড়বো এবং সেটা আমাদের কিভাবে সাহায্য করে সেই বিষয়। আজকে আমাদের সাথে উপস্থিত হয়ে রয়েছেন ডক্টর আতিকুল হক মজুমদার স্যার। উনি আমাদের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট কনসালটেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আনিকা। আমি একটু ছোট্ট কারেকশন করবো, আমি মোটেও বিখ্যাত আহ, কোনো তেমন ব্যক্তি নয়। তো যাই হোক, আমি আসলে ইয়াং জেনারেশনদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করি এই কারণে যে আসলে তাদের ভিতরে পরিবর্তনের অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে, অনেক বেশি, কারণ তাদের নিউরোপ্লাস্টিসিটি বেশি থাকে। যার ফলে তাদের পরিবর্তন করাটা খুব সহজ হয়, তাদের চিন্তা ভাবনা, এবং মানুষ যদি তার চিন্তা ভাবনা অ্যাটিটিউড যদি পরিবর্তন করে, বিশ্বাস পরিবর্তন করে, তাহলে সে জীবনে যা চায় তাই পেতে পারে। থ্যাংক ইউ স্যার। আহ, স্যার, আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একজন মেডিকেল শিক্ষার্থী যখন সে প্রথম বর্ষে ভর্তি হলো, নতুন ভাবে সে মেডিকেল পথযাত্রায় পা দিল, তখন হচ্ছে প্রথমে যে বিষয়টি আসে যে কোন বইগুলো সে সিলেক্ট করবে, কিসের বেসিসে কোন কোন রাইটারের বইগুলো নিবে, কিভাবে মানে সেই নির্বাচনটা করবে, সেই বিষয়ে স্যার যদি আপনি কিছু মতামত দিতেন। আচ্ছা আচ্ছা। এই এই বিষয়ে আসলে আহ, আমি তো মেডিকেলে অনেক আগে পড়াশোনা করেছি। 92-তে আমাদের শুরু হয়েছিল সেশন। আমি ফরিদপুর মেডিকেলের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো আহ, তখনকার ট্রেন্ড আর এখনকার ট্রেন্ড হয়তো আকাশ পাতাল পার্থক্য, আমি জানি না সঠিক। তো আমার কাছে মনে হয় যে বেসিক ট্রেন্ড হয়তোবা তেমন কিছুটা চেঞ্জ হয়নি, এক্সেপ্ট ডিজিটাল যেটা অ্যাক্সেস। এখন তো ইন্টারনেটের যুগে আসলে সমস্ত কিছু এত নখদর্পণে, যেটা ভেরি মার্ভেলাস। আমাদের সময় এটা ছিল না, এই সুযোগটা আমাদের ছিল না। তো মেইন বইয়ের ব্যাপারে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমাদের সময় আমরা যেটা দেখেছি যে মেইন বই কিন্তু আসলে অনলি ফিউ স্টুডেন্টস দে উড ফলো। অধিকাংশ স্টুডেন্টদের ক্ষেত্রে যেইটা কিনা তারা আবার তাদের সিনিয়র ভাইদের কাছ থেকে শিখেছিল, অন্য মেডিকেলের সিনিয়র ভাইদের কাছ থেকে, সেটা হচ্ছে যে যে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেটাকে আর কি মানে 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 যেটা মেইন বই না। হ্যাঁ। তো এই ধরনের বইগুলিতে মানে যেটা সবচাইতে বড় সমস্যা হচ্ছে, তাতে নলেজটা হচ্ছে খুব শ্যালো নলেজ তৈরি হয়, এবং সেই শ্যালো নলেজ নিয়ে কিছুটা দূর এগোনো যায়। কিছু আইটেম গুলিও মোটামুটি পার হওয়া যায়, কারণ প্রথম দিকে তো টিচাররা অনেকটা ফ্লেক্সিবল থাকেন। কিন্তু পরবর্তীতে যখন তার বিষয়ের গভীরতা আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কিন্তু সে ওটা দিয়ে আর নিজেকে আহ, মানে পার করাতে পারবে না সহজে। এই জন্য মেইন বইয়ের দিকে ফোকাস দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেশি প্রয়োজন প্রথম দিকে থেকেই। জি স্যার। আর এছাড়া হচ্ছে যে মানে আমরা কোন লেখকের বইগুলো নির্বাচন করব, আর মানে সেটা কিভাবে আমরা পড়বো সেই বিষয়ে যদি কিছু বলতেন স্যার। আচ্ছা। এখন মেইন বইয়ের কিন্তু আসলে এখানে দুটো টাইপ আছে। একটা যেটা কিনা এস্টাবলিশড মেইন বই, যেমন যেমন আমরা বলতে পারি, যেমন গ্রেজ অ্যানাটমি। হ্যাঁ, তারপরে যে গাইটনস ফিজিওলজি, বা আপনার আমাদের যে আর একটা জ্ঞানঙ্গের ফিজিওলজি, এটাও আমরা পড়াশোনা করেছি। তো এখন যে জিনিসটা হচ্ছে যে আহ, আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ, জি, আপনার সাহেব, আমি এখানে একটা মিটিং এ আছি। হ্যাঁ, আমি খানিকক্ষণ পরে আপনাকে রিং ব্যাক করছি। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। তো আমরা ফিজিওলজিতে যেরকম এইগুলি ছিল মেইন বই। এখন মেইন বুকের সাথে কিন্তু আবার কিছু রেফারেন্স বই হিসাবে থেকে যায়, যেমন আমাদের হিস্টোলজি বা হিস্টোপ্যাথোলজির কিন্তু আলাদা কোনো বড় তেমন বই ছিল কিনা, এটা এই মুহূর্তে আমার তেমন মনে নেই। তবে টর্টারা টর্টারা নামে একজনের একটা লেখা কিছু বই ছিল, সেটাতে যে ইলাস্ট্রেটেড অ্যানাটমি এবং ফিজিওলজি, এগুলি খুব সুন্দর স্লাইডের ছবি ছিল।
তারপর মনে আছে আমাদের যে অ্যানাটমির যে টিচার ছিলেন, আমাদের যে প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, আমাদের নতুন মেডিকেল তো ওখানে খুব সিনিয়র টিচাররা তখন হয়তো ছিলেন না। তখন ওই বইটা আমি একদিন লাইব্রেরিতে দেখে ম্যাডামকে বললাম, ম্যাডাম এই বইটা আমি পেয়েছি, তো এই বইটাতে এই ছবিগুলিতে খুব সুন্দর ইলাস্ট্রেশন, ম্যাডামের বইটা খুব পছন্দ হলো এবং তিনি তখন ওই বইটা খুঁজে বের করার কারণে কিন্তু আমাকে উনি মার্ক করে রাখলেন এবং আমাকে খুব উনি স্নেহের দৃষ্টিতে দেখতেন। তো এটা আমি এই জন্য বললাম যে আমাদের দৃষ্টিটা প্রসারিত রাখতে হবে, যে শুধুমাত্র টেক্সট বই এবং নির্দিষ্ট একটি দুইটি যেগুলির নাম সবাই জানি তার উপরেই নির্ভরশীল নয়, এর আশেপাশে রেফারেন্স বুক হিসেবে আর কি কি আছে সেগুলি যেমন জানা এবং নিজে এক্সপ্লোর করা। হ্যাঁ, এখন তো অনলাইনে কত কত ফ্রি বই ডাউনলোড করা যায়, পিডিএফ ডাউনলোড করা যায়, খুব অল্প টাকায় কেনাও যায়। জি স্যার। আর স্যার, আমরা যখন ক্লাসগুলো শুরু করি, আমাদের কলেজগুলোতে ক্লাস যখন শুরু হয়, তখন কিছু লেকচার পিডিএফ অথবা লেকচার শিট দেওয়া হয়। তো মানে বেশিরভাগ শিক্ষার্থী মানে ওইদিকে ঝোঁক বেশি থাকে যে শিট গুলোই পড়বো বা লেকচারে যেটা দেখাচ্ছে ওটুকুই শুধু পড়বো। তো ওটুকু পড়লেই কি, সীমাবদ্ধ থাকলে কি হবে, নাকি এর পাশাপাশি মানে মেন বই থেকেও নোট করতে হবে? আচ্ছা, এখানে এখানে অবশ্যই মেন বই পড়তে হবে, কিন্তু এখানে একটু আমি জিনিসটা ক্লারিফাই করবো। মানে আমরা যদি এইভাবে শুধু বলি যে মেন বই পড়তে হবে, তাহলে আমাদের বলা কিন্তু যে মানে বাবা মারা যেভাবে সবসময় সন্তানকে বলেছে পর 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 সেরকম বলার মতন হয়ে যাবে, সেটা কিন্তু আমাদের ব্রেন রেজিস্ট করে। আমাদের ব্রেন কখনো কমান্ড কি আসলে পছন্দ করে না, বা রুটিন পছন্দ করে না, চাপিয়ে দেওয়া পছন্দ করে না। তাহলে জিনিসটাকে আমাদের ব্রেনের কাছে আকর্ষণীয় করে তুলতে পারলে তখন সে এটাতে নিজেকে নিমগ্ন করতে পারে। সেই আকর্ষণীয় কিভাবে করা যায়? অ্যাকচুয়ালি মেইন বইটাকে কিন্তু আমাদেরকে পরীক্ষা পাশের একটা মানে টুল হিসেবে ব্যবহার করলে হবে না। তাহলে কিন্তু এটা প্রতি ভীতি আসবে, কারণ মেইন বই তো কঠিন, এটাই স্বাভাবিক। তখন ওটার প্রতি একটা ভয় কারণে ওটা তখন ধরতেও ভয় লাগবে। মেইন বইটাকে ধরতে হবে গল্পের বইয়ের মতন। গল্পের বই তো আমরা মুখস্থ করার উদ্দেশ্যে পড়ি না। তাহলে মেইন বইটাকে আসলে গল্পের মতন করে পড়তে হবে, যে আই ওয়ান্ট টু নো মোর। তার মানে এই নয় আই ওয়ান্ট টু মেমোরাইজ মোর। মানে আমাদের মূল টার্গেট যদি আমরা এটাই করি যে আমি পরীক্ষায় ভালো নম্বর পাইতে চাই, পরীক্ষায় পাশ করতে চাই, দ্যাট উইল বি আ ডিজাস্টার। আমার ভিতরে মূল টার্গেটটা হতে হবে যে কিউরিওসিটি, আই ওয়ান্ট টু এনরিচ মাই নলেজ। কেন? জাস্ট ফর জয়, এনজয়মেন্ট, মানে এটা আনন্দের জন্য আমি শিখতে চাই। এটা যদি লক্ষ্য থাকে তাহলে আসলে পরীক্ষায় পাশ করাটা কোনো ব্যাপারই না। জি স্যার। তবে সেই ক্ষেত্রে অনেকের আবার হচ্ছে যে মানে বইগুলো দেখার পর খুব অনীহা কাজ করে যে এত পুরুত্বের বই কিভাবে পড়বো, কম সময় কিভাবে শেষ করব। সেই ক্ষেত্রে এই অনীহাটা আমরা কিভাবে দূর করতে পারি? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। এখন তো আসলে মানে এআই এর যুগ। আগেকার দিনে যেমন কত কঠিন ছিল, হ্যাঁ, আচ্ছা, একটা মানে প্যারাগ্রাফ পড়তে গিয়ে দাঁত মানে ভেঙে যাওয়ার মতন অবস্থা হতো। বিশেষ করে আমরা যারা বাংলা মিডিয়াম থেকে এসেছিলাম তাদের জন্য এটা ছিল মহা বিপর্যয়। তো এখন এখন তো অনেক সহজ। এখন এখন যদি আমি গ্রেজ অ্যানাটমির একটা প্যারাগ্রাফ, এটাকে যদি আমি জাস্ট আমি একটা এআই তে যে কোনো দিয়ে বলি যে এটাকে তুমি আমাকে সহজ ভাষায় এটাকে ট্রান্সলেট করে দাও বা এটাকে সামারাইজ করে দাও, এটা দিলে খুব ইজিলি পাওয়া যাবে। আবার এটাকে যদি আমি শুধুমাত্র মেইন বই থেকে আমি যদি জাস্ট চোখ বুলিয়ে গেলাম এবং সেখান থেকে যদি আমি অন্যান্য এত এত এখন রিসোর্স আমি ইউটিউব থেকে দেখতে পারি, অ্যানিমেশন আছে, কত কিছু আছে যেগুলো আমাদের সময় কল্পনাতীত ছিল। হ্যাঁ, আমাদের সময় যে ওভারহেড প্রজেক্টর ছিল, আর যে আরেকটা ছিল স্লাইড কি যেন বলতো, যেটা ওই যে মানে বড় বড় বই ওইটা নিয়ে চাপা দিত এবং ওই যে স্ক্রিনে ওই বইয়ের ছবিটা দেখা যেত। এত তখন ব্যাকডেটেড ছিল টেকনোলজি। তো এখন আসলে ইন্টারনেটে সমস্ত কিছু এত সুন্দর পাওয়া যায় এবং অ্যাপ পাওয়া যায়। এটা আমি তো আগে এখন থেকে প্রায় 15-20 বছর আগেও দেখেছি, যেমন ব্রেইনের কিছু অ্যাপ পাওয়া যায়। সেটা দিয়ে আমি ওই মোবাইল অ্যাপের মাধ্যমে ব্রেইনের বিভিন্ন সেগমেন্ট গুলিতে কোথায় কি কি আছে না আছে সব ডিটেলস দেখা যাচ্ছে একদম, বিভিন্ন 3D 4D এভাবে আর কি আলাদা আলাদা করে। তাহলে এই যে আধুনিক টেকনোলজিটাকে ব্যবহার করতে হবে, এটা করলে পর জিনিসটার প্রতি কিউরিওসিটি বাড়বে এবং ব্রেইন যখন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে একটা বিষয়কে জানবে কিউরিসিটি নিয়ে, তখন কিন্তু তার ভিতরে ওই নলেজটা অ্যাকুমুলেটেড হবে কিউমুলেটিভ ইফেক্ট হিসাবে।
তো স্যার, যখন হচ্ছে আমরা মানে ক্লাসে কিছু লেকচার দেখছি, এরপরে মেন বই পড়ছি, মেন বই পড়ার সময় কোনো কিছু কঠিন লাগলে আমরা অনলাইনে হেল্প নিচ্ছি, সেটা ঠিক। হতে পারে ইউটিউব। জি স্যার। তো সেই ক্ষেত্রে এই সব জায়গা থেকে যে আমরা ইনফরমেশন গুলো পাচ্ছি, সেগুলোকে একসাথে কনসাইজ করে বইয়ের মধ্যে নোট আমরা কিভাবে তৈরি করতে পারি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এখানে আমি একটা কথা বলবো, মানে এটা আমার যেটা সাজেশন হবে, পার্সোনাল সাজেশন হবে, ডোন্ট মেক এনি নোটস অ্যাট অল। কোনো নোট বানানো দরকার নেই, আমাদের এখানেই হচ্ছে নোট। এবং আমাদের এই ব্রেইন যে নোট রাখে সে কিন্তু কনসাসলি রাখবে না, অর্থাৎ আমাকে জানিয়ে শুনিয়ে রাখবে না। এগুলি নিয়ে এরকম নিয়ে অনেক গবেষণা হয়েছে, যে যেমন মানে ভলান্টিয়ারদেরকে যে কম্পিউটারের স্ক্রিনে হয়তো বিশেষ কোনো একটা ছবি বা একটা দৃশ্য দেখানো হচ্ছে, এর ভিতরে একেবারে খুব মিলি সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে কোনো একটা ছবির ফ্রেম দেখানো হলো। এত অল্প সময়, মিলি সেকেন্ড, যে ওইটা কিন্তু সে কনসাস অ্যাওয়ারনেসে ওটা আসবে না, সে ওটা মানে সেটা দেখবেই না। কিন্তু পরবর্তীতে যদি তাদেরকে ওই রিলিভেন্ট কোনো প্রশ্ন করা হয়, তাহলে দেখা যায় যে সে ওই অ্যান্সারটা দিয়েছে, তার মানে অ্যাজ ইফ দ্যাট পারসন স দ্য ফিগার। কিন্তু সে কিন্তু কনসাস অ্যাওয়ারনেস কি বলে যে না, সে তো এরকম কিছু দেখেই নাই, কিন্তু আসলে তার ব্রেন ওটাকে ঠিকই দেখেছে, ওই ইনফরমেশনটাকে নিয়েছে। যদি এটা কন্টেক্সচুয়াল হয়, তার কাছে, ব্রেনের কাছে ইন্টারেস্টিং এবং একটা আনইউজুয়াল, ব্রেন ওটা পিক করে এবং ওটা যথাসময় ওটা রিফ্লেক্ট করে। এটার আরেকটা এটার প্রায়োগিক দিক হচ্ছে এরকম, যেমন এখন রিসার্চাররা এটাও বলে যে আমরা যখন ঘুমাতে যাব, আমরা যদি ঘুমানোর সময় আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে চাই, একটা যে কোনো একটা টপিক ডিসকাশন, এখন তো সবকিছু যেরকম মানে ভয়েস ইয়াতে পাওয়া যায়, যে এই বিষয়টা লেখাটাকে ওটা রিড করতে পারে। তাহলে ওই রিডিংটা যদি আমি আমার সামনে পাশে যদি রেখে দিই, বা একটা সাউন্ড যদি আস্তে আস্তে শুনে আমি ঘুমাতে যাব, আমি জাস্ট অ্যাক্টিভ লিসনিং করছি না, আমি মনোযোগ সহকারে শুনছি না, ওটা ওটার মতন বেঁচে যাচ্ছে, আমি ঘুমিয়েই পড়লাম, কিন্তু ওই যে ঘুমের মধ্যেও যে ওইটার সাউন্ডে যাবে, সেটাও কিন্তু ব্রেইনের মেমোরি ফরমেশনে সাহায্য করে। ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই যে নতুন নতুন টেকনোলজি, নলেজ, এগুলিকে আমরা ব্যবহার করতে পারি। জি স্যার। তবে স্যার, এখানে যেমন আমরা বইয়ে একটা জিনিস পড়ছি, আবার যখন আমরা অনলাইনে সার্চ দিচ্ছি, মানে কিছু গ্যাপে ডিফারেন্স হয়, ইনফরমেশন মানে গ্যাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে যারা নতুন, যে কোনটা ঠিক, আমরা কোনটা গ্রহণ করব? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, এখানে ডিফারেন্সেস অফ অপিনিয়ন এই জিনিসটা আমাদের ভেরিফাই করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে ইন্টারনেটের সকল জিনিস তো সঠিক না। আবার আমাকে দেখতে হবে যে কোনটা অথেন্টিক সোর্স, এবং দ্বিতীয় জিনিস হচ্ছে কোনটা আপডেটেড সোর্স। এমনও হতে পারে যে টেক্সট বুকে যে ইনফরমেশনটা এসছে, সেই টেক্সট বুকটা হয়তো বা গত বছরের, কিন্তু ওই ওই বইটা তৈরি করতে হয়তো আরো 2 বছর সময় লেগেছে, এবং যে রেফারেন্সটা ওখানে ব্যবহার করা হয়েছে সেই রেফারেন্সটা হয়তো আরো 1 বছর আগে। তাহলে সব মিলিয়ে এটা মোট 4 বছর আগের তথ্য, সে সময় যেটা জানা ছিল। কিন্তু এখন ইন্টারনেটে আমি একেবারে গতকালকেও যদি নতুন কোনো আপডেটেড তথ্য থাকে, সেটাও কিন্তু আমি পাবো। তাহলে যখনই ইনফরমেশনের ডিফারেন্স আমি দেখব বা নলেজের ক্ষেত্রে কোনো গ্যাপ দেখা যাবে, তখন আমাকে অবশ্যই এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাইয়ের জন্য আমাকে সোর্সটা আগে এক্সপ্লোর করতে হবে, যে আমি ইন্টারনেটে যেটা দেখছি এটা সোর্স কি, এটা কি কোনো পাবলিশড কোনো সায়েন্টিফিক আর্টিকেল, এবং সেটা আর্টিকেলটা কোন ধরনের জার্নালে প্রকাশিত হয়েছে। অনেক জার্নাল আছে যেগুলি হচ্ছে মানে অতটা অথেন্টিক না, সেই ধরনের জার্নালে নাকি কোনো ভালো মানের জার্নালে, এটা একটি বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে এরকমও হতে পারে যে মানে ডিফারেন্ট পার্সপেক্টিভ হতে পারে, অর্থাৎ কোনো কোনো বিজ্ঞানীদের বা কোনো কোনো একটা স্কুল অফ থটস, স্কুল অফ আইডিয়াস, তাদের কাছে তাদের মতানুযায়ী একটা বিশেষ ব্যাপারে ব্যাখ্যা একরকম হতে পারে, আবার আরেক ধরনের মত অনুযায়ী ওটার আরেকটা ব্যাখ্যা হতে পারে, হ্যাঁ, ডিফারেন্স হতে পারে। তাহলে সেটাও আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমি যে টেক্সট বইটা পড়ছি, সেই বইতে এটাকে যে আলোকে দেখা হচ্ছে, যে দৃষ্টিতে দেখা যাচ্ছে, যে এটার বাইরেও তো ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেই জিনিসটা ওটা কিনা। তাহলে সেটা যদি হয়, সেটা আরো ওয়েলকাম, কারণ জ্ঞান তখনই এটা আরো এনরিচড হবে, যখন আমি শুধুমাত্র সাদাকে সাদা হিসেবে না, কালোর কাছ থেকেও আমি দেখব, বিভিন্ন পার্সপেক্টিভে দেখব, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখবো, তখন আমার নলেজটা সম্পূর্ণ হবে। আমি শুধু যেটা জানি সেটার বাইরে আর কিছুই জানবো না।
তার বিরুদ্ধ মত কি বলে সেটাও জানবো না। নো, দ্যাট ইজ নট প্রপার নলেজ। প্রপার নলেজ হচ্ছে যে ওই আমি যেটা জানি সেটাকে আমাকে নিউট্রালি বুঝতে হবে, ওটাকে ওটার প্রতি আমি একদম ফিক্সড হয়ে গেলে হবে না। এই জ্ঞান একেবারে চূড়ান্ত জ্ঞান, কারণ জ্ঞান তো চেঞ্জ হয়, নতুন আবিষ্কারের সাথে সাথে চেঞ্জ হতে পারে। সুতরাং এটা কি নতুন কোনো দৃষ্টিভঙ্গি, নতুন কোনো হাইপোথিসিস, নতুন কোনো সায়েন্টিস্টের কোনো ধারণা, এক্সপেরিমেন্টাল কোনো একটা ইনফারেন্স, সেই জিনিসগুলো আমাকে বিভিন্ন পার্সপেক্টিভ বিবেচনা করতে হবে। এবং সবসময় যে আমাকে কনক্লুশনেই আসতে হবে তাও না, অনেক জিনিস আমাদের ওপেন এন্ডেড থাকবে। হ্যাঁ, অনেক প্রশ্নের কোনো সদুত্তর হয়তো বা এখনো পাওয়া যায়নি, বিভিন্ন ধরনের হাইপোথিসিস, বিভিন্ন থিওরি আছে, সেগুলিও আমাকে জানতে হবে। এইভাবে যখন আমার নলেজগুলি বিভিন্ন পার্সপেক্টিভে আসবে, সব জায়গায় পকেট তৈরি হবে। ফিক্স কিছু না, কারণ ফিক্স নলেজ হচ্ছে ওটা হচ্ছে বোকার মতো নলেজ, যে আমি যেটা জানবো একটা জিনিসের আমরা তো সলিড জানা, কিন্তু সলিড বলে নলেজ কিছু হতে পারে না। নলেজ মানে সেটা মাল্টি ডাইমেনশনাল এবং ফ্লেক্সিবল। তাহলে এই জন্য বিভিন্ন পার্সপেক্টিভ সবসময় ওপেন থাকতে হবে, নতুন কি ইনফরমেশন আসলো সেটা জানতে হবে। তাহলে আমার ব্রেন নিজেই কিন্তু ওখান থেকে সে সিনথেসিস করে তৈরি করবে, ওটা সে মানে রিপ্রোডিউস করবে, এবং সেটা যেখানে যখন প্রয়োজন হবে সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি সে জেনারেট করবে। স্যার, থ্যাংক ইউ স্যার। আর এছাড়াও মানে যখন আমরা ক্লাসে দেখছি কোন একটা টপিক, তো 1 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসে একটা ভাস্ট জিনিস হয়তো আমাদের সামনে আলোচনা করা হচ্ছে। এখন বাসায় যখন আমরা পড়ছি তখন আরো কিছু প্রশ্ন সেটা নিয়ে তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি কিছু ক্লাস থাকে, সেই মানে ওগুলো আরেকবার দেখলে আমাদের জন্য সুবিধা। সেই ক্ষেত্রে এক্সেস মেডিকেল স্কুলের অনেকগুলো ক্লাস রয়েছে, বিভিন্ন মানে বিষয় ভিত্তিক, অ্যানাটমি, ফিজিওলজি। তো সেই ক্লাসগুলো এবং মেন বই একে অপরের পরিপূরক হিসেবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এই যে আহ, আপনাদের এটা আসলে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ, যেটা আপনারা তো অনেক বছর ধরে এই যে অ্যাক্সিস মেডিকেলের বিভিন্ন বিষয় ভিত্তিক অনেকগুলি ক্লাস, এবং সেই ক্লাসগুলি যে অত্যন্ত মানসম্মত সেটা তো আমি নিজেও এগুলি আসলে দেখেছি। কিছু কিছু আমি আমি দেখেছি, এবং আমার গুলি তো আসলে নিজেরটা তো নিজে বিচার করাটা সম্ভব না। তো যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে পরিপূরক অবশ্যই, এটা একটা অপরকে পরিপূরক মানে কিরকম, এটাকে আমরা এটা বলতে পারি যে সিনক্রোনিসিটি, অর্থাৎ সিনক্রোনাস। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র টেক্সট বই যেমন সব না, সেরকম শুধুমাত্র যে ক্লাস লেকচার সব না, সুতরাং সেরকম অ্যাক্সিসের এটাও কিন্তু সব না। আমাদেরকে মাইন্ডসেটটা আগে থাকতে হবে ওপেন, যে জ্ঞানের কোনো শেষ নাই। স্টুডেন্ট যদি এটা আগে মনে করে জ্ঞানের কোনো শেষ নেই, সুতরাং আমি বিভিন্ন সোর্স, যেখানে নতুন সোর্স সেটাতে আমি কিউরিয়াসিটি নিয়ে দেখবো যে আসলে এইটাতে কি বলে দেখি তো। সুতরাং অ্যাক্সিসের ক্লাসগুলিতে আমি যে যে বিষয়টা আমার এখন পাঠ্য, সেই বিষয়টা আমি অ্যাক্সিসের ক্লাসগুলিকে, ওখানে নিশ্চয় প্লে লিস্ট আছে তাই না, সাবজেক্ট জি ওয়াইজ, স্যার। বিভিন্ন টপিক ওয়াইজ। তাহলে সে প্লে লিস্টে আমি যদি দেখি, সে প্লে লিস্টের যদি একটু আমি একটু শুরু করে দেখি, ওখানে কোনো রিভিউ থাকলে সেটাও যদি একটু দেখি, কমেন্টগুলি দেখি, তাহলে কিন্তু সেটা অবশ্যই আমার জন্য অনেক উপকার হবে। কারণ এটা তো একটা সুন্দর অর্গানাইজড একটা প্রেজেন্টেশন, হ্যাঁ, এটা একটা কনভারসেশন। তাহলে এটা যখন আমি, তাহলে আমার ব্রেইনে কিন্তু একটা অডিও ভিজুয়াল বিভিন্ন কিউর মাধ্যমে ইনফরমেশনটা, নতুন ধরনের একটা ইনফরমেশন যাচ্ছে। তাহলে এটা অবশ্যই আমার এক্সিস্টিং নলেজকে যেমন এনহ্যান্স করবে, সেই একই সাথে আমার ভিতরে জ্ঞানের আগ্রহ আরো বাড়িয়ে তুলবে। জি স্যার। আর মানে একটা জিনিস, কোন একটা টপিক বা কোন একটা কনসেপ্ট যখন আমরা পড়ছি, সেটা পড়ার থেকে যদি আমরা ভিজুয়ালি দেখি, সেটা আরো বেশি এফেক্টিভ। তো সেই ক্ষেত্রে এক্স্যাক্টলি। মেন বইয়ের জি স্যার, সেই ক্ষেত্রে মেন বইয়ের পাশাপাশি আমরা অ্যাটলাস কিভাবে রেখে পড়লে সুবিধা হয়? আচ্ছা, অ্যাটলাস এটা তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে অবশ্যই একটা জিনিস একটু ক্লারিফাই করে দেওয়া উচিত, এই যে ভিজুয়াল যেটা আপনি বললেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম ভাবে কাজ করে না। মানে এক একজনের ব্রেইনের লার্নিং ক্যাপাবিলিটি এক এক রকম। কেউ ভিজুয়াল এইডের মাধ্যমে লার্নিংটা খুব ভালো হয়, আবার কারো হয় শুধু অডিটরির মাধ্যমে, মানে শুনে তার পড়া, তার কাছে সামনে যদি কেউ বলে বা হেডফোনে শুনে, তাহলে তার পড়াটা মনে গেঁথে যায় ভালোভাবে। আবার অনেকে আছে যারা এটাও না, তারা হচ্ছে গিয়া হয়তো বা ডেমনস্ট্রেশন, তাদের সামনে এগুলি প্র্যাকটিক্যাল দেখালে বা একটা মডেল দেখালে সেটাতে তাদের ব্রেনে ভালো কাজ করে। আবার অনেকে গ্রুপ ডিসকাশনে ভালো ফল পায়। যেমন পার্সোনালি আমার ক্ষেত্রে এই যে অডিও, মানে যে সরি মানে ভিজুয়াল কিউটা অনেক বেশি কাজ করে, কারণ আমি
যে কোনো বই পড়ার সময় যেখানে যদি সুন্দর ছবি থাকে, পিক্টোরিয়াল গ্রাফিক্যাল ইয়া থাকে, এটা আমাকে খুব আকৃষ্ট করে। ওইটার দিকে আমি খুব আকৃষ্ট, এবং ওইটা একটা মূল আকর্ষণ থাকে ওটা। তাহলে আমার মতো ব্রেন যাদের, তারা কিন্তু এই যে ভিজুয়াল এই জিনিসগুলি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাহলে যে কোনো কিছু একটা বা মানে জ্ঞানের বিষয়ের সাথে এটা মাথায় রাখতে হবে যে সব ধরনের স্টুডেন্টের কথা মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে যেমন অডিও ভিজুয়াল সব রকম যাতে এনরিচমেন্ট থাকে, তার যাতে যে যার যেরকম লার্নিং ক্যাপাবিলিটি সেই অনুযায়ী সেজন্য এটাকে পিক করতে পারে। জি স্যার। আর আমাদের মানে ক্লাস ভিত্তিক যে বিষয়গুলো ওগুলো যখন পড়বো, তখন মেন বইয়ের যে অধ্যায়গুলো সেগুলোকে আমরা মানে কিভাবে অগ্রাধিকার দিব, বা কোন অধ্যায়গুলোকে আগে অগ্রাধিকার দিব, এরপরে কোনটার পর কোনটা পড়বো, এটা কিভাবে আমরা নির্ধারণ করব? আচ্ছা, এক্ষেত্রে তো সাধারণত পরীক্ষা মানে একটা যে সিলেবাস অনুযায়ী তো সাধারণত পড়াশোনাগুলি এগোয়, যে ওনাদের মানে বলা হয়ে থাকে, যেমন প্রথমে হয়তো, এখন এটা তো এক এক জায়গায় এক এক রকম, যে যেমন আমাদের সময় ইনফিরিয়র এক্সট্রিমিটি দিয়ে শুরু হয়েছিল মানে অ্যানাটমিটা। তাহলে এরকম এক এক জায়গায় এক এক ভাবে শুরু হতে হতে পারে। কিন্তু আমি যেটাতে প্রাধান্য দিব, যে আমার যে যে বিষয়টাকে আমি আগেও অনেকবার বলেছি, যে ওভারফিটেড ব্রেইন হাইপোথিসিস, যেমন আমাকে যদি এখন যে সে ইনফিরিয়র এক্সট্রিমিটি দিয়ে আমার অ্যানাটমি শুরু হলো, তাহলে আমি যে ফ্রন্ট অফ থাই দিয়ে শুরু হলো, আমি ওইটা নিয়ে আমি আমি পড়াশোনা করছি, আমার আইটেম হচ্ছে ওইটা নিয়ে, সবাই আলোচনার মধ্যে ওইটা। কিন্তু একই ধরনের আলোচনা যখন হবে, ব্রেন কিন্তু ওই ইনফরমেশন মনোটোনাস হয়ে যাবে। কিন্তু আমি যদি তখন এই কারণে আমি যদি ডিফারেন্ট একটা অ্যানাটমির অন্য একটা বিষয় নিয়ে যদি আমি দেখি, যে এই যে এর মধ্যে আমার মনে হলো ঠিক আছে, আমি চেস্ট নিয়ে আমি দেখি, যে থোরাক্স নিয়ে আমি তো দেখি, অ্যাবডোমেন নিয়ে দেখি, অ্যাবডোমেনে কি আছে। গল্পের বই পড়ার মতন, গল্পের বই পড়তে যেরকম মজা লাগে, আমার মনে আছে আমি যখন ছোটবেলায়, আমার বড় ভাই, উনি আমার কয়েক বছরের সিনিয়র, তো প্রতি বছর যখন নতুন বই আসতো, মানে আমার পাঠ্য বই আসতো, আবার ওনারটাও আসতো, তা আমার গুলি তো পড়তাম মজা করে, আবার ওনার গুলি আরেকটু কঠিন আরেকটু বড়, সেগুলিও আমার পড়তাম গল্পের বইয়ের মতন। আমার খুব মজা লাগতো ইংরাজি বাংলা এই যে গল্পগুলি এগুলি পড়তে। তাহলে ওই যে আমার শিখেছে, এখন হয়তো ইনফিরিয়র এক্সট্রিমিটির আমার সামনে এটা হচ্ছে কার্ড। কিন্তু একই সাথে আমি, আমার আগ্রহ হলো যে আচ্ছা, আমার তো ওই যে কয়েকদিন আগে আমার একটা চেস্ট ইনফেকশন হয়ে গেল, বা আমার একটা ওই যে আরটিআই রেসপিরেটরি ট্র্যাক্ট, তাহলে আমি তো দেখি তো থোরাক্সের এই জিনিসটা আমি দেখি এখানে কিভাবে কি কাজ করে। জাস্ট গল্পের মতন করে দেখলাম, কোনো মানে মানে মুখস্থ করার জন্য না, জ্ঞান ব্রেনে যাবে সেটার জন্য না, এইভাবে উল্টে আগ্রহ নিয়ে কিউরিওসিটি নিয়ে দেখলে এটাই হচ্ছে মানে নলেজটা আরো এনরিচড হবে, আমার সেই ইনফিরিয়র এক্সট্রিমিটির জ্ঞানও আরো বেশি এনরিচড হবে, অ্যাসোসিয়েটেড হয়ে। জি স্যার। আর এছাড়া হচ্ছে যে আমরা যখন মানে মেডিকেল ভর্তি পরীক্ষা শেষ করে প্রথম বর্ষে আসছি, তো অনেকে বাংলা মাধ্যম থেকে আসছে, কিন্তু আমাদের মেডিকেল সেক্টরের সব বইগুলোই থাকে ইংরেজিতে। তো তখন তাদের এই একটা ইংরেজির প্রতি ভীতি থাকে যে কিভাবে পড়বো, ইংরেজি হয়তো অত ভালো আমি এখনো দক্ষ নই। সেই ভীতিটা কিভাবে কাটিয়ে উঠবে? এই ভীতিটা কাটানোর উপায় হচ্ছে এক্সপোজার। এক্সপোজার ছাড়া উপায় নেই। এবং এক্ষেত্রে আমি যেটাকে সাজেস্ট করবো, গ্রুপ ডিসকাশন এক্ষেত্রে অনেক উপকার হবে। কারণ এটা যদি একটা নতুন ভাষা চর্চার বিষয় যেহেতু, কারণ ইংরেজি আমরা আসলে যতটুকু গ্রামারের কারণে বা আমাদের সাবজেক্ট হিসেবে শিখে থাকি, মানে বাংলা মিডিয়ামে যারা আমরা পড়েছি তাদের ক্ষেত্রে আসলে ইংরেজিটা আমরা প্র্যাকটিক্যাল, আমাদের তো এটার কোনো প্রয়োগ ছিল না। আমাদের কত বিদেশি কারোর সাথে আমাদের কথা হয়নি, বা আমরা তখন তো ইউটিউব এগুলিও আমরা দেখতাম না। তখন বড়জোর আবার হয়তো বিবিসি বা এইগুলি, তাই না, ভয়েস অফ আমেরিকা বা এইগুলি কিছু রেডিও স্টেশন আমরা হয়তো শুনতাম। আর যারা সঙ্গীত প্রিয় তারা হয়তো ইংরেজি ইংরেজি বিভিন্ন মিউজিক, মাইকেল জ্যাকসন বা এই ধরনের বা আরো ক্লাসিক্যাল কোনো গান এগুলি হয়তো শুনতো। তো এই জিনিসটা শুধুমাত্র শুনে আসলে যে কোনো ভাষা রপ্ত হয় না। ভাষা রপ্ত হলে ওটাকে প্রয়োগ করতে হবে, চর্চা করতে হবে, চর্চা করতে হবে, বলা ছাড়া এটার কোনো বিকল্প নেই। তাহলে বলতে হলে আমার তো তাহলে গ্রুপ ছাড়া হবে না, একা একা নিজে আয়নার সামনে ওটা কোনো কাজের না। তাহলে আমাকে গ্রুপ ডিসকাশনটা এই যে নতুন ভাষা চর্চার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি স্যার। আর এই যে মেন বইটা আমরা পড়ছি, তো মেন বই থেকে আমরা কিছুটা জ্ঞান নিলাম, আবার লেকচার থেকেও আমরা পড়ছি, সবকিছু মিলিয়ে যখন পরীক্ষার আগে তো একটা ভাস্ট সিলেবাস থাকে, তখন আমরা খুব দ্রুত কিভাবে রিভিশনটা দিতে পারবো? আচ্ছা, রিভিশনের ব্যাপারটা আসলে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পরীক্ষার আগে কিন্তু মানে পরিপূর্ণ ফুল রিভিশন কেউই দিতে পারবে না। কিন্তু এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। কেন নেই? কারণ
এই যে যেটা বললাম যে আমাদের ব্রেইনের ভিতরে নলেজ কিন্তু আসলে এটা এমন, এটা কোনো হার্ড ডিস্ক না। হ্যাঁ, বা আমার যে পরীক্ষাটার যে জ্ঞানটা, একটা সিডি না যে এই তথ্যটা, পরিপূর্ণ তথ্যটা এইটুকুর মধ্যে আছে, এই 2 জিবি এইটুকু স্পেসের মধ্যে আছে। তো এইটা ব্রেনের মধ্যে পরিপূর্ণভাবে আমার আপলোড হয়েছে কিনা, নো। ব্রেন কখনো এভাবে কিন্তু মেমোরাইজ করে না বা এইভাবে কোনো কিছুই থাকে না। বিভিন্ন রকম অ্যাসোসিয়েশন হয়, এবং সেই অ্যাসোসিয়েশন হচ্ছে যে আমি হয়তো অ্যানাটমির যে যেখানে আমার হেড নেক, যখন আমার পরীক্ষাটা মানে ওই সময়, ওইটা আমি যে সময় পড়াশোনাটা করেছিলাম ওই আইটেমের সময়, সেই সময় হয়তো আমার বাসায় কোনো একটা আনন্দের কোনো একটা ঘটনা ঘটেছিল, ওই স্মৃতির সাথে কিন্তু এটা তখন অ্যাসোসিয়েটেড হয়ে যাবে। তখন যখনই আমার ওই যে ওই ওই রিলেটেড হেডনেকের একটা প্রশ্ন দেবো, তখনই কিন্তু আমার ব্রেনে, আমার অগোচরেই ওই আনন্দের স্মৃতিটা আসবে, এবং তখন কিন্তু আমার ভিতরে একটা পজিটিভ ফিলিংস, অনুভূতি তৈরি হবে। এবং যখন পজিটিভ অনুভূতি তৈরি হবে, সেটাতে কিন্তু আমাদের এক্সাম অটোমেটিক ভালো হবে, আমাকে চেষ্টা করতে হবে না। তাহলে আমাদের ব্রেনের ভিতরে সব ইনফরমেশনই আছে, বিভিন্নভাবে আছে। এবং এটা ব্রেনের দায়িত্ব, সে যথাযথভাবে, যথোপযুক্তভাবে, যথা সময়ে সেটাকে প্রকাশ করবে, সেটাকে এক্সিবিট করবে, ডেমনস্ট্রেট করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি যদি এটাকে ফোর্স করতে চাই, এটাতে ফোর্স করতে গেলে এটা কিন্তু আসলে আমরা ব্যর্থ হব। তাহলে ফোর্স যদি না করতে চাই, আমি যদি আমার ব্রেনের উপর আস্থা রাখতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে রিল্যাক্স থাকতে হবে। ওকে ফাইন, আমি যতটুকু পড়েছি এ পর্যন্ত, যা করেছি, আমি বিভিন্ন আইটেমগুলোতে একদম খারাপ করিনি, মোটামুটি অ্যাভারেজ 5, 5.5, দু একটা 6ও পেয়েছি। আমার অনার্স মার্কের দরকার নেই, আমি এত পাই নাই, ওকে নো প্রবলেম। তারপরে আমার ব্রেন এগুলি পার হয়ে এসেছে, তাহলে সে পারবে না কেন? তাহলে আমি জাস্ট একবার যতটুকু পারি আমি জাস্ট চোখ বুলিয়ে যাব, কখনোই চেষ্টা করব না। এটা কিন্তু একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, যে সবকিছু রিহার্স করা, যে আমার মনে আছে কিনা দেখি তো, এটা আমার মনে আছে কিনা দেখি তো। এটা করতে গেলে আমরা আরো স্ট্রেসড হব। তাহলে যেটা সমস্যা হবে যে আমাদের সময় কুলাতে পারবো না। তাহলে পরীক্ষার আর রাতে, যেটা সবাই অনেকেই করে, যে রাত জাগতে হয়, কারণ আমাকে অনেক রিভিশন বাকি আছে। এটা করতে গিয়ে ঘুমটাও নষ্ট হয়, এবং তখন তার ভিতরে যে স্ট্রেসের কারণে, স্ট্রেস হরমোনের কারণে কি হয়, মেমোরি তো ইম্পেয়ার্ড হয়, তারপরে তার অ্যাটেনশন কনসেন্ট্রেশন কমে যায়, মেমোরি রিট্রিভাল হয় না, ওটা তো ফাইট অ্যান্ড ফ্লাইট মোড, মানে যুদ্ধ করতে হবে বা পালাতে হবে। তাহলে ওই মোডে তো জ্ঞান চর্চা, ওটা তো পরিপন্থী। তখন পরীক্ষা আলটিমেটলি যতটুকু এক্সপেকটেশন তার চাইতে খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমাদের ব্রেইন আবার অন্য গল্প তৈরি করে, বলে যে এই যে তুমি পুরাটা রিভিশন দিতে পারো নাই বলেই তুমি পরীক্ষাটা খারাপ হচ্ছে। জি স্যার। আর স্যার মানে হচ্ছে আমরা দীর্ঘদিন বইটা পড়ছি রেগুলার বেসিসে, যে আজকে একটা ক্লাসে পড়ে আসলাম, সেটা আমি বইয়ের সাথে আবার একসাথে মিলায় রেডি করলাম যে হ্যাঁ এই পড়াটা আমার রেডি হলো। তো দীর্ঘদিন এভাবে বইয়ের পড়া হচ্ছে, কিন্তু হঠাৎ করে কোনো কারণে বইয়ের থেকে একটু ডিস্টেন্স চলে আসলো, বা অথবা আমরা পড়ছি একটা টপিক খুব বেশি কঠিন মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না, তো ওটা আমি স্কিপ করলাম, বা একটা ভয় তৈরি হয়ে গেল যে বইয়ের পরবর্তীতে হয়তো বা আরো কঠিন কিছু আছে। এই ভীতিগুলো কিভাবে কাটিয়ে উঠবো? আচ্ছা, বা এই ধরনের যদি কোনো বিশেষ টপিকে দেখা যায় যে আমার ব্রেন ওটা আসলে ঠিক মতন নিচ্ছে না, নিতে পারছে না, তখন তখন এই জন্য আমাকে অন্যদের হেল্প নিতে হবে। এক হচ্ছে আমি আমার বন্ধুদের কাছ থেকে হেল্প নিতে পারি, যে ফ্রেন্ড, আসলে আমি এই টপিকটা আমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, বা আমি আমার ব্রেনটা নিচ্ছে না, তুমি আমাকে মানে যে ব্যাপারটা ভালো বুঝে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, বা আমাকে এটা নিয়ে একটু হেল্প করো। অবশ্যই মানুষের কাছে কেউ যখন হেল্প চায়, তখন এটা তার জন্য, সে হেল্প করতে মানুষ পছন্দ করে স্বভাবত, স্বভাবজাত কারণে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে, যদি টিচারদের সাথে, টিচাররা যদি ফ্রেন্ডলি হন, তাহলে সেটা তো টিচারদের কাছ থেকেও এই হেল্পটা নেওয়া যেতে পারে। যে আমরা এরকম অনেক সময় নিয়েছি, যে যেটা বিশেষ বুঝে, তখন স্যাররা যদি এরকম ফ্রেন্ডলি হন, অ্যাক্সেস থাকে ওনাদের কাছে, না তোমাদের দরকার হলে আমার কাছে আসবে, তখন আমরা অবসর সময় বা উনি হয়তো লাইব্রেরিতে পড়াশোনার সময় গিয়ে তাদেরকে বলতাম যে স্যার বা ম্যাডাম, আমাদের এই এই জিনিসটা, এটা যদি একটু বুঝিয়ে দাও। অনেক সময় আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে হয়তো বা তাদের কাছে গিয়ে ওনাদের কাছে এভাবে বলতাম। থার্ড হচ্ছে যে এই ধরনের যে অনলাইন বিভিন্ন রিসোর্স থেকে আমরা এই সংক্রান্ত আরো সাপ্লিমেন্টারি অনেক তথ্য, অনেক রকম রিসোর্স নিতে পারি, সেখান থেকে আমাদের ভয় অবশ্যই কাটানো সম্ভব। জি স্যার। আর মানে এই বই পড়াটা যেরকম আমাদের রেগুলার মেডিকেল পথযাত্রায় খুবই হেল্প করে, একই সাথে যদি কেউ চিন্তা করে যে আমি আমার ক্যারিয়ারটা দেশের বাইরে বিল্ড আপ করব, আন্তর্জাতিক লেভেলে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো বা দেশের বাইরে ক্যারিয়ার সেট করতে চাইলো, সেক্ষেত্রে মেন বই পড়ার ভূমিকা কতটুকু? সেক্ষেত্রে এটা অপরিহার্য, মেইন বই তো পড়তেই হবে।
মেইন বই শুধু না, মেইন বইয়ের বাইরে বাইরে রেফারেন্স অনেক কিছু করতে হবে, অনেক বাইরের নলেজ রাখতে হবে, এবং এটা শুধু ওই টপিক না, এর বাইরে অনেক অনেক কিছু সম্পর্কে তাকে জানতে হবে। কিউরিওসিটি তার ভিতরে কালচার করতে হবে। কিউরিওসিটি কিন্তু কালচার করা যায়, কারণ কিউরিওসিটি কিন্তু এটা আমাদের আসলে সিস্টেমেটিক্যালি এটাকে ডিসকারেজ করা হয়। কারণ আপনারা হয়তো চিন্তা মনে করলে দেখবেন যে ছোটবেলায় আমরা ওই পড়ার বইয়ের বাইরে অন্য কিছু বললে আমাদের বাবা মারা সাধারণত এটাকে ডিসকাস, হ্যাঁ তুই পড়াশোনা না করে পড়ার বই বাদ দিয়ে অন্য এগুলি পড়তেছিস কেন? হ্যাঁ তোর না পরীক্ষার সামনে তুই গল্পের বই কেন পড়তেছিস, এটা কেন পড়তে, এইগুলি তোর কি কাজে লাগবে? কিন্তু এখন বিজ্ঞানীরা বলেন যে আসলে আমাদের নলেজ ডেভেলপ মানে নলেজ অ্যাকুমুলেশনের জন্য এই যে আমরা যেগুলি বলি আউট নলেজ, এইটাই আসলে আসল, মানে সবকিছু নিয়েই হচ্ছে একটা হলিস্টিক নলেজ। এইটাই হচ্ছে মানুষের জন্য ইম্পর্টেন্ট। আমি যদি শুধু পাঠ্য বইয়ের বিষয়ে থাকি তাহলে কিন্তু ওইটাতে জ্ঞান অসম্পূর্ণ থাকবে, এবং ওই যে বিদেশে বাইরের প্রতিযোগিতায় আমি মানে মারাত্মকভাবে পিছিয়ে থাকবো। কারণ বাইরের যে কোনো স্টুডেন্টকে যদি আমরা দেখি যে তারা তাদের এরিয়ার বাইরে অনেক অন্যান্য বিষয়ে তাদের তো দক্ষতা আছে, আগ্রহ আছে, অনেক কিছু তারা জানে, কারণ তারা সবকিছুকে সমানভাবে গুরুত্ব দেয়। কিন্তু আমাদের যেটা কালচারটা হচ্ছে এরকম যে যে স্টুডেন্ট সে পড়াশোনা ছাড়া কিছুই বুঝবে না, তাদেরকে খেলতেও দেওয়া হয় না। তাদের যদি ছবি আঁকার বা অন্য কোনো আগ্রহ থাকে, শখ থাকে, সেটাকে একেবারে সমূলে উৎপাদনের চেষ্টা করা হয়। সবাই না, অনেক গার্ডিয়ান এটা করে তাদের আতঙ্ক থেকে, তাদের স্ট্রেস থেকে। তাহলে এর ফলে তার ক্রিয়েটিভিটি যখন কমে যায় তখন কিন্তু তার যেটুকু ফোকাস সেটাও তখন ইম্পেয়ার্ড হয়ে যায়, যখন তার ভিতরে কনফিডেন্সের অভাব হয় তখন কিন্তু সে বাইরের প্রতিযোগিতায় পারবে না। তাহলে বাইরের প্রতিযোগিতার জন্য তাকে আরো ওপেন হইতে হবে, এবং তাকে মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমার যদি প্ল্যান থাকে যে না আমি মানে গ্লোবাল পার্সপেক্টিভে আমার ক্যারিয়ারটাকে আমি বিল্ড আপ করবো, তাহলে কিন্তু নিজেকে ওইভাবে বিশ্বাস করতে হবে। এখন আমি যদি মানে খুব তুচ্ছ কিছু বিষয়ের মধ্যে নিজেকে নিমগ্ন রাখি, এই যে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুস, বা এই যে স্টুডেন্ট ফ্রেন্ডদের ভিতরে বিভিন্ন ধরনের জেলাসি, এইটা গাল গল্প বা পরনিন্দা পরচর্চা, এগুলি তো নেগেটিভ এনার্জি, এবং এইগুলি আমার ক্যারিয়ারের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আমি যদি নিজেকে, আচ্ছা ওই ধরনের পরিবেশ, আমি মানে বিদেশে বড় বড় ইউনিভার্সিটিতে ওখানে আমি বিভিন্ন কাজ করছি ওখানকার, তাহলে এই জিনিসগুলি যখনই আমার নিজের ভিতরে নিয়ে আসবো ওই অনুভূতিটা, ওইটা আমার ভিতরে একটা স্টিমুলেশন, এবং ওটা একসময় সবকিছুকে ম্যানিফেস্ট করবে, অর্থাৎ ওটাই হবে বাস্তবে। কিন্তু আমাকে ওটা বিশ্বাস করতে হবে, এবং ওইটা নিজেকে অ্যাবজর্ব করতে হবে, এমবডি করতে হবে। জি স্যার। আর মানে বই পড়ে নিজেই যে কুইজ তৈরি করে পরীক্ষা দেওয়া, মানে যেটা আমি পড়লাম কতটুকু পারলাম, নিজেই কুইজ তৈরি করে নিজেই পরীক্ষা দিচ্ছি, এটা কতটুকু উপকারী হবে? আচ্ছা আচ্ছা, নিজে নিজের পরীক্ষা দিচ্ছি, এটা একদিক থেকে ভালো। কিন্তু এটা দেখতে হবে যে আমি এটাতে অভ্যস্ত কিনা, আমার ব্রেইন এটাতে কমফোর্ট ফিল করছে কিনা। সবসময় কিন্তু অলওয়েজ লিসন টু ইউর হার্ট। মানে আমি যেমন আমি এটা এর আগেও আমি বলেছি যে অনেক মানুষের ব্রেন, অনেকের ব্রেন রুটিন পছন্দ করে, তারা খুব মেটিকুলাস। হ্যাঁ, তারা সবসময় সিস্টেমেটিক, তারা দেখা যায় যে নিয়মের মধ্যে চলতে পছন্দ করে। জার্মানদের ক্ষেত্রে এটা বলা হয় যে জার্মানরা অত্যন্ত নিয়মতান্ত্রিক জাতি। এই এই কারণে এটা লুপ ফল বা এটা পিটফলটা হচ্ছে এটাই যে যখন প্ল্যান মাফিক কোনো কিছু চলে না তখন তারা ঘাবড়ে যায়। তাহলে যারা খুব সিস্টেমেটিক ওয়েতে চলে তাদেরকে যদি সিস্টেমের বাইরে হঠাৎ করে দেখা যায় একটা বিপর্যয়ে, যে এরকম মানে পরীক্ষা পড়াশোনা করবে, হঠাৎ করে ইলেকট্রিসিটি নাই, মানে অন্ধকার, পড়াশোনা করতে পারতেছে না, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে, হ্যাঁ কিভাবে আমি কোথায় পড়বো, রাস্তার ল্যাম্পপোস্টের নিচে যাবো কিনা, সেখানে তো গরম। তাহলে এই সিচুয়েশন গুলি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সেরকম ওই যে কারো যদি ব্রেন এভাবে কাজ করতে পছন্দ করে যে সে এইভাবে যে হ্যাঁ নিজে নিজে বিভিন্ন পরীক্ষা দিয়ে বা ওই যে প্রশ্ন জেনারেট করে, যে অনেকটা ইয়ে করার মতন, টেস্ট পেপারের মতন, যে বিভিন্ন ধরনের মানে এ ধরনের আর কি সিমুলেটেড কোশ্চেন নিয়ে সে পরীক্ষা দিল, তাতে সে কেমন করে। এটা আমি যেমন পার্সোনালি আমার এটা খুবই পচাই হয়। কারণ ওই যে ওই ওই সেটআপে আমি আসলে খুব ভালো করতে পারি না ওই ধরনের ইসে। কারণ মনের ভিতরে হয়তো বা ইয়ে থেকে, মানে আসল পরীক্ষা তো ওটা না, ব্রেন তো এটা জানে ডামি এক্সাম। তাহলে ডামি এক্সাম ব্রেনে এটা মনে মানে এক ধরনের ডিসিপশন হিসাবে ব্রেন, এটা আমার ক্ষেত্রে এটা হয় যে এটাকে দেখে যে এটা তো আসলে কৃত্রিম নকল। তাহলে আমি কৃত্রিম ভাবে আমি ওই পরীক্ষার সিরিয়াসনেস কিভাবে আমি আনবো? আমি তো জানি এটা আসল পরীক্ষা না। যার ফলে ওই ব্রেনের পারফরমেন্সটা আসলে ওরকম পর্যাপ্ত পরিমাণে হয় না।
যার ফলে দেখা যাচ্ছে যে ওইটাতে ওই রেজাল্ট কম আসতেছে। হ্যাঁ, কম আসতে পারে, কিন্তু আবার অনেকে আছে যে যাদের ভিতরে প্রতিযোগিতার মনোভাব বেশি, আমার ভিতরে কম প্রতিযোগিতার মনোভাব। যাদের ভিতরে বেশি তারা আবার এই জিনিসটা তাদের জন্য ভালো, তারা এগুলি এক্সামগুলি দিতে, বিভিন্ন ধরনের এই যে ডামি যে এক্সামগুলি দিতে তাদের ভালো লাগবে। তো এটা নির্ভর করবে কার ব্রেন কোনটাতে অবস্থা, এটা নিজের ইভালুয়েট করতে হবে, শুধু ফ্লোতে গা ভাসালে হবে না। জি স্যার। আর মেইন বই পড়ার পাশাপাশি মানবিকতা বা নৈতিক শিক্ষা এগুলোকে ডেভেলপ করার জন্য আর কোন কোন রিসোর্সের মানে রিসোর্স গুলো আমাদের অনুসরণ করা যায়? আচ্ছা, ভেরি গুড, এটা খুব রিলিভেন্ট প্রশ্ন। কারণ ওই যে শুধু আমি পড়ার, ওই যে একটা কবিতা আছে যে 16 আনায় মিথে, 16 আনায় আহ, বৃথা, বা এরকম একটা কবিতা আছে, মানে সেই কবিতাটা এরকম, এটা সারমর্মটা যে একজন অত্যন্ত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি, উনি নৌকা করে যাচ্ছেন, নদীতে নৌকা পার হচ্ছেন, এখন মাঝি নৌকাতে, উনি মাঝিকে বিভিন্ন প্রশ্ন করতেছেন যে তুমি কি এইটা জানো, ফিজিক্স জানো, কেমিস্ট্রি জানো? মাঝি না, আমি কিছুই জানি না। যে, না, তুমি তো একটা মূর্খ, তুমি কিছুই জানো না। এর ভিতরে নদীতে ঝড় উঠেছে, এখন নদীর নৌকা ডুবে যাচ্ছে। তো এখন সেই যে পণ্ডিত ব্যক্তি সে বলতেছে যেরকম, হ্যাঁ, আমি কি কি হবে তখন, সে যে তখন মাঝি বলতেছে যে আপনি সাঁতার জানেন? বলছে, না, আমি সাঁতার জানি না। তখন মাঝি বলতেছে যে আপনি এত জ্ঞান বিজ্ঞান এখানে এত কিছু জানেন, আপনি সাঁতারে যায় না, আপনার জীবনটা তো 16 আনাই তাহলে মিছে, 16 আনায় বৃথে। তাহলে আমরা ওই যে শুধু সারা জীবন পড়াশোনাই করে গেলাম, কিন্তু এই যে নীতি নৈতিকতা মানবিকতা এগুলি সম্পর্কে কিছু তেমন জানলাম না, শুনলাম না, বা এগুলিতে আগ্রহ দেখালাম না, বা আমাদের কিছু ওইভাবেই সারাক্ষণ বলা হয়ে থাকে যে না, তোমাকে পড়ার বাইরে আর কোনো দিকে মনোযোগ দিবে না, তাহলে আমরা অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজেদেরকে দেখতে পাবো, স্বার্থপর মানুষ হিসেবে দেখতে পাবো। তবে নীতি নৈতিকতার ক্ষেত্রে আমি যেটাকে গুরুত্ব দেই, সবসময় দিয়ে আসছি, সেটা হচ্ছে যে নিজের নিজস্ব একটি মানদণ্ড তৈরি করতে হবে। এই মানদণ্ডটা কিন্তু ওই যে আমি যা শিখে আসছি প্রচলিত নীতি, শুধুমাত্র আমার ধর্ম আমাকে কি শিখালো, আমার পরিবার কি শিখালো, আমার সমাজ কি শিখালো, বা বিভিন্ন মরালিটির বই কি শেখালো, সেটা শুধু না, আমার নিজের ভিতরে আমার কি তৈরি হচ্ছে। অর্থাৎ এগুলি নিয়েও অনেক গবেষণা আছে যে যদি দেখা যায় যে আমরা একটা নৈতিকতার বিষয়, আমরা যদি আমাদেরকে যদি চাপিয়ে দেওয়া নৈতিকতা যদি আমি মানি, যে যেমন স্পিড লিমিট ক্রস করলে আমাকে টিকিট দেয়া হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে ভয় থেকে যদি আমি একটা নৈতিকতা তৈরি হয় যে তার মানে স্পিডে চালানো যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু ওইটা হবে সাময়িক। যদি ওই ভয়ের বিষয়টি না থাকে তাহলে কিন্তু আমরা তখন ভয়াবহ স্পিডে চালানো শুরু করবো, কারণ আমরা ভয়ের কারণে নিজেদের ভিতরে ওই একটা মানদণ্ড তৈরি করে নিয়েছি, না, এটা করা ঠিক না। যেমন আইন, আইন বিভিন্ন রকম আইন আছে বলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আইন মানতে বাধ্য হই। হ্যাঁ, মানে সুযোগের অভাবে আমরা সৎ থাকি, ইন আ সেন্স। তাহলে এই যে মানসিকতা, তাহলে আমার ভিতরে, তাহলে এটা তো আসলে প্রপার ওয়ে হতে পারে না। আমার মানসিকতা এমন হবে যে যেখানে আমার সুযোগ আছে, যেখানে আইন নেই, যেখানে আমার কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যেখানে আমাকে কেউ অবজার্ভ করছে না, তাকাচ্ছে না, সেইখানে আমার নিজের বিবেক আমাকে কি বলে, সেই সেই অনুযায়ী আমি চলতে পারি কিনা, সেটাই হচ্ছে আসল মরাল স্ট্যান্ডার্ড। এবং সেই মরাল স্ট্যান্ডার্ডটা যত বেশি আমার নিজের ভিতরে কালচার করতে পারবো, তত বেশি আসলে আমি ওই মানে অন্যদের তুলনায় প্রত্যেকেই তখন আরো বেশি এই মরালিটি বা এই যে কোন কনসিয়াস, যে কোনটা করা উচিত বা উচিত না, সেটা সম্পর্কে অনেক ভালো সে ভূমিকা নিতে পারবে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। এই ওয়েলকাম। সেশনে আপনার গুরুত্বপূর্ণ সময়টা আমাদের দিলেন। আপনার এই পুরো বক্তব্য থেকে সকলে অনেক উপকৃত হবে। যারা নতুন মেডিকেল স্টুডেন্ট বর্তমানে ভর্তি হলো, তারাও অনেক উপকৃত হবে। জি স্যার, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, আনিকা। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। স্যারের মূল্যবান বক্তব্যগুলো নিশ্চয়ই আপনাদের অনেক সাহায্য করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।